হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো পনির দিয়ে আলুর একটা মশালা বা তরকারি। তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি কিভাবে তৈরি করেছিলাম। এখানে আমি একটা ফ্রাই প্যানের কড়াই নিয়ে নিয়েছি। এতে কি হয়, এই কড়াইটা ননস্টিকের কড়াইতে রান্না করলে পনিরটা লেগে যাবে না, কারণ বেশিরভাগ কড়াইতে রান্না করলে কিন্তু পনিরটা ভাজতে গিয়ে লেগে যায়। আর তার মধ্যে আমি দিয়ে নিলাম কিন্তু রিফাইন তেল। তো এবারে আমি রান্নাটা শুরু করছি, প্রসেসিংটা। তো এখানে আমি দুটো গোটা পেঁয়াজ নিয়ে সেটা স্কোয়ার টাইপের করে পনিরের সাইজের করে কেটেছি। আর টমেটোটাও আমি সেভাবেই কেটেছি। আর 4-5টা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে তেমন ঝাল দিয়ে নেবে। আর দিয়ে নিলাম সামান্য একটু লবণ, যেন তাড়াতাড়ি চটজলদি টমেটোটা একটু গলে যায়। তারপরে কিন্তু আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে পেঁয়াজটা টমেটোটা ভেজে নিলে কি হয় আগে থেকে, তাহলে যখন আমরা তেলের মধ্যে দিই তখন তো মানে গ্রেভি টাইপের হয়ে যায়, তো কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে না খেতে। তাই জন্য এইভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়, বেশিক্ষণ ধরে কিন্তু আমাদেরকে ফ্রাই করতে লাগে না তখন। এরপরে আবার সেই কড়াইতেই কিন্তু আমি আবার একটু রিফাইন তেল নিয়ে তাতে কিন্তু 1 চামচ বাটার দিয়ে নিলাম। বাটার দিয়ে তারপরে কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো এভাবে স্কোয়ার করে নিয়েছিলাম, তাতে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু খুব আলতো হাতে আমি ভেজে নেব। আর যেহেতু এটা ননস্টিকের কড়াই তাই জন্য কিন্তু লেগে যাবে না। আর খুব বেশি ব্রাউনও করব না, হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু তুলে নেব। এভাবে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বাটারটা দিলে কি হবে, পনিরটা খুব সুন্দর একটা স্বাদ হবে আর সফট থাকবে। মানে ভাজার পর যে রাবারের মতন হয়ে যায় অনেকজনের পনিরটা, তো সেটা কিন্তু হবে না। এখন কিন্তু পনিরের থেকে জলটা একদম বেরিয়ে গেছে, কারণ এটা ফ্রিজে রাখা ছিল। আর আমি বাইরে অবশ্য রেখে তারপরেই কিন্তু রান্নাটা করছি। আর কোনো মশলা দিইনি এর মধ্যে। এখন ভাজার সময় শুধু লবণ দিয়ে কিন্তু আমি এইভাবে ভেজে নিলাম, তারপরে কিন্তু সেটা তুলে নিয়েছি। এরপরে এই কড়াইতেই কিন্তু আমি রান্নাটা করব। যথারীতি আবার একটু তেল দিলাম, রিফাইন তেল, কারণ তেলটা পনির ভাজতে গিয়ে অনেকটাই ফুরিয়ে গেছে। আবার এর মধ্যে তেল দিয়ে নিলাম। তার মধ্যে একটা গরম মশলার একটা ফোড়ন দিয়ে নেব। তাতে দিয়ে নেব মানে অর্ধেক, একদমই অল্প একটু দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাইচি দিয়ে একটু ফ্রাই হতেই তারপরে কিন্তু আমি এর মধ্যে আদা রসুন পেস্ট 1 চামচ দিয়ে নেব। আদা রসুন পেস্টটা দিয়ে আমি তেলের মধ্যে একটু ভাজা করে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কিন্তু আমি তেলের মধ্যে একটু ভেজে নিলাম। যেহেতু অনেক মানে ছিট ছিল, আমার হাত পায়ে খুব লাগছিল, তাই জন্য কিন্তু আমি একটু জল দিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি সেই পেস্টটা, পেঁয়াজ টমেটো আর লঙ্কার একটা যে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যখন দেখব যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে, আমার মানে মনের মতো হয়ে গেছে ভাজাটা, এবারে আমি এর মধ্যে কিন্তু একে একে মশলাগুলো দিয়ে নেব। তাতে দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর সামান্য একটু হলুদ কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না, তাহলে তরকারিটা হলুদ হলুদ হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। তাই আমি হলুদটা কিন্তু একদম কম ইউজ করেছি। আচ্ছা, তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও। তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে যে আমি আরও নতুন কিছু রান্না করে ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসি। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো, নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে থেকে যেও। আর যারা তোমরা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো
আমি কিন্তু আলু নিয়েছিলাম, দুটো বড় বড় আলু, সেটাও আমি কিউব করে কেটে নিয়েছি। নিয়ে কিন্তু আমি সেই মশলা যখন কষানো হয়ে গেল, তারপরে সেই মশলার মধ্যে কিন্তু আলুটা দিয়ে এখন ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত আলুটা গলে না যাচ্ছে। দরকার পড়লে আমি অল্প অল্প জল দিয়েও কিন্তু কষাতে থাকবো। আর দিয়ে নিলাম টেস্ট অনুযায়ী লবণ। যেহেতু বাটারে লবণ আছে, তার জন্য কিন্তু এখানে লবণটা কমই ইউজ করব আমরা। তারপরে এইভাবে কিন্তু কষিয়ে নিয়ে মানে জল দিয়ে দিয়ে কষাবো যাতে করে আলুটা গলে যায়। আচ্ছা, তোমরা যারা আমার রান্নাগুলো দেখো, লাইক করো, কমেন্টস করো, তাদেরকে কখনো বলা হয়নি, আমি যদিও কমেন্টসে লিখি থ্যাংক ইউ, কিন্তু তাদেরকে আজকে আমি মুখে বলতে চাই যে তোমাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা যারা আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করছো। আমিও কিন্তু সবার ভিডিও দেখি, যখন আমি সময় পাই তখন আমি কিন্তু সবার ভিডিও দেখি। তোমরা কিন্তু ধৈর্য হারিও না, আমি ঠিক সময় পেলে সবার ভিডিও এক এক করে দেখে নেব। আর তোমরাও প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে কিন্তু ফুল ওয়াচ করে নিও। তারপরে কিন্তু যখন দেখলাম আলুটা একটু গলে গেছে, মানে গলেই গেছে, তখন কিন্তু আমি পনিরটা দিয়ে নিলাম। পনিরটা দিয়ে কিন্তু আমি নাড়াইনি, ঠিক আছে, একদম এইভাবে দিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে তোমরা যতটা গ্রেভি রাখতে চাও ততটা কিন্তু জল দিয়ে নিও এই সময়টাতে। আর যেহেতু পনির কিন্তু অনেক জল সোক করে, তার জন্য তোমরা সেইভাবে দিও, যতটা তোমরা গ্রেভি রাখবে ততটা মানে সেই অনুযায়ী জলটা দিয়ে নিও। এরপরে কিন্তু আমি নামানোর আগে মানে এখানে আমি একটা গোটা পেঁয়াজ, সেটাকে আমি স্কোয়ার টাইপের করে কেটে মানে পনিরের মতন করে কেটে সেটা কিন্তু আমি দিয়ে নিলাম। এটা কিন্তু দিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে, আমাদের তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তারপরে কিন্তু নামানোর আগে, একদম নামাবার আগে আমি এখানে দিয়ে দিলাম কসুরি মেথি, সেটা আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে তারপরে কিন্তু ওপর দিয়ে নিলাম। তোমরা চাইলেও এর মধ্যে কিন্তু নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিতে পারো। আর যেহেতু এর মধ্যে চিনি দিতে হয় টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তা আমি এখানে চিনির বদলে কিন্তু 1 চামচ গুঁড়ো দুধ ইউজ করেছিলাম, তাতে কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো সকলে।